হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। এবার অর্থাৎ 2023-24 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর আগের দিন 32 পেজের এমসিকিউগুলো হয়েছিল। আজকে আমরা নেক্সট পেজ অর্থাৎ 82 পেজের এমসিকিউগুলো দেখব। দেখো তাহলে প্রথম কোশ্চেন আছে, মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের শান্তমণ্ডলে, আয়নমণ্ডলে, ক্ষুব্ধমণ্ডলে কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে আয়নমণ্ডলে। নেক্সট কোশ্চেন দেখো 1.2, এসটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। এতে অপশান আছে দেখো 5.6 গ্রাম। নেক্সট বিতে অপশান আছে দেখো 11 গ্রাম, সিতে আছে 11.2 গ্রাম, ডিতে আছে 22 গ্রাম। তাহলে এটার জন্য কিন্তু এটা একটা অঙ্ক। তাহলে এর জন্য আমাকে প্রথমে কি করে নিতে হবে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করে নেব আমি। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তাহলে কত হয় না, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয় 44। ওকে, 44 মানে এসটিপিতে এর আয়তন কত 22.4 লিটার। তাহলে আমি এটাকে ঐকিক নিয়মে কিভাবে করব না, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হয় 44 গ্রাম। তাহলে 1 লিটারে কত হবে ঐকিক নিয়ম না, এইটা বাই 22.4, আর এখানে কত দেওয়া আছে 5.6 লিটার। তাহলে এতে কত হবে না ইন্টু 5.6, 5.6। তাহলে দেখো এইটা পুরোটা কেটে দিলে 4, 4, 11, তাহলে কত হলো 11 গ্রাম। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো নেক্সট বিতে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে 11 গ্রাম। ওকে, এরকম ছোট অঙ্ক এর আগের পেজেও ছিল, দেখেছো তোমরা, এগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। নেক্সট দেখো 1.3, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে গ্যাসটি হবে H2S, NH3, SO2, O3। তাহলে এটাও একটা শর্ট টাইপের অঙ্ক। তাহলে এটা জানার জন্য আমাকে প্রথমেই কি করব, আমি আণবিক গুরুত্ব বের করে নেব। তাহলে আমরা বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক গুরুত্বের সম্পর্ক জানি কি, M সমান 2D, অর্থাৎ আণবিক গুরুত্বটা বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে আমি কি করব, প্রথমেই দেখো বাষ্প ঘনত্ব থেকে আণবিক গুরুত্ব পেয়ে যাব। তাহলে 24 দেওয়া আছে, তাহলে আণবিক গুরুত্ব কত হবে 2 ইন্টু 24, 24 অর্থাৎ কত 48, 48। ওকে, তাহলে আণবিক গুরুত্ব 48, আণবিক ভর 48 গ্রাম। তাহলে এবার আমি এই সংকেতগুলোর মধ্যে কোনটির আণবিক ভর 48 সেটা হিসেব করে নেব। দেখো একেবারে শেষে এটা আছে O3, ওজন। অক্সিজেনের একটির পারমাণবিক ভর 16, আছে 3টে, তাহলে 16 ইন্টু 3 করলে কত হবে আমার 48। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু O3। নেক্সট দেখো 1.4, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। তাহলে আমরা দেখো জানি কঠিনের 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটের মধ্যে সম্পর্ক আছে কি, আলফা সমান বিটা বাই 2, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন বলেছে, মানে আলফা আর গামা বলেছে। তাহলে আলফা ইজ টু গামা সমান কত হবে 1:3। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, 1:3। নেক্সট দেখো 1.5, লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান। আমরা জানি লেন্সের কোনো আলোক রশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে তার চ্যুতির মান কিন্তু 0 হয়, অর্থাৎ কোনো চ্যুতি হয় না। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে, অপশান আছে দেখো 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু
0 ডিগ্রি। নেক্সট 1.6 হলুদের পরিপূরক বর্ণ হলো, অপশান আছে দেখো বেগুনি, লাল, সবুজ, নীল। এটা কিন্তু লং কোশ্চেনও আসতে পারে, তোমরা দেখবে কিভাবে আসতে পারে লং কোশ্চেন না, সাদা জামা কাপড় পরিষ্কার করার পরে তাতে নীল দেওয়া হয় কেন। ওকে, কারণ আমরা জানি কি সাদা জামা কাপড় কিছুদিন পরার পর সামান্য হলদেটে ভাব এসে থাকে, আর হলুদ এবং নীল বর্ণ একে অপরের পরিপূরক, অর্থাৎ হলুদ এবং নীল মিশে গিয়ে কিন্তু আবার জামাটার সাদা কালার ফিরিয়ে আনার চেষ্টা করে অনেকটা। তাহলে এখানে হলুদের পরিপূরক বর্ণ কিন্তু হবে শেষের যে অপশানটা, অর্থাৎ নীল। ওকে, নেক্সট দেখো 1.7 ওয়াট ঘন্টা কোন রাশির একক? তড়িতাধান, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চালক বল। এখানে যেহেতু শুধু ওয়াট ঘন্টা আছে তাহলে এটা হবে তড়িৎ ক্ষমতা একক। ওকে 1.8 দেখো কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি? 220 ভোল্ট 40 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 150 ওয়াট। এটাও কিন্তু একটু অঙ্ক, এর জন্য একটা সূত্র আছে, সে সূত্রটা তোমরা ইউজ করতে পারো বা মুখে মুখেও করতে পারো। সূত্রটা কি না, রোধ আর সমান ক্ষমতা, রোধ আর না ভুল হলো, ক্ষমতা পি সমান রোধ, হ্যাঁ ঠিকই আছে, রোধ আর সমান ভি স্কোয়ার বাই পি। লেখাটা একটু ভুল হয়েছিল, যাই হোক, রোধ আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে ভোল্ট বিভব প্রভেদ, আর ডিভাইডেড বাই পি মানে ক্ষমতা। তাহলে এই সূত্রের সাহায্যে তুমি প্রতিটি বাল্বের রোধ কিন্তু আমি হিসেব করতে পারবো। ওকে, সেখান থেকে আমি কোনটি রোধ সবচেয়ে বেশি পেয়ে যাব। কিন্তু এই সমীকরণ থেকে যদি আমি একটু লক্ষ্য করি কি দেখবো, দেখো ভি স্কোয়ার বাই পি আর আছে, তাহলে আর পি এর মান ভি স্কোয়ার মান দেখো এই প্রতিটি বাল্বের কিন্তু ভি বা বিভব প্রভেদের মান কিন্তু দেখো একই দেওয়া আছে, কত 220 ভোল্ট, একই দেওয়া আছে 220 ভোল্ট, কিন্তু শুধু ওয়াটগুলো বা ক্ষমতাগুলো মানে পিগুলো আলাদা দেওয়া আছে। তাহলে দেখো এই সমীকরণ থেকে উপরে ভি স্কোয়ার যদি একই থাকে তাহলে পি দিয়ে ভাগ আছে, তাহলে পি এর মান যত কম হবে আর এর মান কিন্তু তত বেশি হবে। তাহলে আমি এখানে অঙ্কটা না করেও বলতে পারি যেটির ক্ষমতা সবচেয়ে কম সেটির রোধ কী হবে সবচেয়ে বেশি হবে, অর্থাৎ সঠিক অ্যান্সারটি কী হবে 220 ভোল্ট 40 ওয়াট। ওকে, নেক্সট 1.9 দেখো গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় 12C, 13C, 14C, 14N, অর্থাৎ এটি কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার থেকে এসেছে এই এমসিকিউটা। তাহলে গাছের বয়স নির্ধারণ করার জন্য আমরা কার্বনের যে আইসোটোপটি ব্যবহার করি সেটি কি 14C। নেক্সট 1.10 পর্যায় সারণীর 15 নং শ্রেণীর মৌলগুলিকে কি বলে? চ্যালকোজেন, নিকটোজেন, হ্যালোজেন, এরোজেন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু নিকটোজেন। নেক্সট ত্রিবন্ধনযুক্ত 1.11 ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজী মৌলিক অণু Cl2O2N2O3। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হবে N2, কারণ নাইট্রোজেনই একমাত্র মৌল যেটি ত্রিবন্ধনযুক্ত সমযোজী কিন্তু মৌলিক অণু। ওকে, নেক্সট ডি 1.12 অ্যানোড মাডে যে ধাতুটি পাওয়া যায়, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য, তোমরা ভালো করে দেখবে। অ্যানোড মাড বা অ্যানোড কাদা কি আসতে পারে, আর আসতে পারে কি অ্যানোড মাড বা অ্যানোড কাদাতে কোন কোন মূল্যবান ধাতু সঞ্চিত হতে থাকে। অনেকগুলো আছে, কিন্তু এখানে অপশান কি কি আছে দেখো, গোল্ড, ম্যাগনেসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু গোল্ড, অর্থাৎ সোনা। 1.13 দেখো কোন গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারক বাদামি বর্ণে পরিণত হয়, অর্থাৎ কোন গ্যাসের সংস্পর্শে এলে নেসলার বিকারক বাদামি রঙে রূপান্তরিত হয়ে যায়। অপশান আছে দেখো কি কি, CO2, H2S, NH3SO2। এখানে সঠিক অ্যান্সারটি কি হবে সি, অর্থাৎ NH3 গ্যাসের সংস্পর্শে কিন্তু নেসলার বিকারক বাদামি বর্ণে রূপান্তরিত হয়। নেক্সট দেখো 1.14 কার্বন বিজারণ পদ্ধতিতে নিঃশোষণ করা হয়। অপশান আছে দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম।
কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা যে ধাতুগুলি নিষ্কাশন করতে পারি তার মধ্যে এখানে একটি অপশান, সেই অপশানটি কী হবে? অপশান সি, অর্থাৎ জিঙ্ক। নেক্সট আছে দেখো, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু বলে নিই, সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় অর্থাৎ এটি বা কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দু প্রকারের, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা কি না, যে হাইড্রোকার্বনে কার্বনগুলো বা কার্বন হাইড্রোজেন সাধারণত এক বন্ধন দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যে কার্বন হাইড্রোজেনে বা হাইড্রোজেন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দুটো বন্ধন অথবা তিনটে বন্ধন দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বলা হয় কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে দেখো, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, অর্থাৎ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো মিথেন, এটা তো এক বন্ধন, এটা হবে না। C2H4, ঠিক আছে, ইথেন, এটাও হবে না। C3H6 প্রোপেন, এটাও হবে না, এক বন্ধন। কিন্তু শেষে যেটা আছে সেটা দেখো ডি, C2H4 অর্থাৎ ইথিলিন, এটা কিন্তু কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন দ্বারা অবস্থিত, তার মানে এটি এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের দিন, আগামী দিন আবার নেক্সট পেজের এবিটিএ টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হব। তোমরা সবাই অবশ্যই ভালো করে পড়াশোনা করবে এবং কোনো কোশ্চেন যদি না পেরে থাকো আমাকে কমেন্ট করতে পারো, আমি সেগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে বা অ্যান্সার বানিয়ে তোমাদেরকে যতটা সম্ভব সাহায্য করতে পারি। থ্যাংক ইউ।